You are watching Magic Box Entertainment. বিষ্টুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। তাই আবার চলে এসেছি বিষ্টুদা সিরিজের নতুন একটি গল্প নিয়ে। সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ২৯তম গল্প হডসন সাহেবের বাংলো। আশা করি একই রকমভাবে আপনাদের ভালোবাসা এবারেও আমরা পাব। তবে এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ২৯তম গল্প হডসন সাহেবের বাংলো। সারা দুপুর গরমের চোটে নাকাল হয়ে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। বৃষ্টির জন্য মন চাতক পাখির মতো হয়ে আছে। যদিও বর্ষাকাল এখনও শুরু হয়নি, তবে এই সময় অন্তত একটু একটু কালবৈশাখী হওয়ার কথা। সেসবেরও কোনো খোঁজপাত্তা নেই। প্রকৃতি একেবারে থমকে আছে। একটু হাওয়া বাতাস হলে কিছুটা অন্তত শান্তি মিলত, কিন্তু সে গুড়ে বালি। এই সময় সন্ধ্যা হতে প্রায় 6:30 বেজে যায়। রোদ পড়ে এলে আমি যখন বাড়ি থেকে বের হলাম তখনই প্রায় 6:45। হরিদার চায়ের দোকানে পৌঁছে দেখি পল্লব বসে আছে। কিরে, কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। যা গরম পড়েছে ভাই, আর কয়েকদিন এরকম চললে একেবারে তন্দুরি হয়ে যাব। তা যা বলেছিস। অন্তত একটু বৃষ্টি যদি হতো। এই খবরে বলছিল আজ নাকি বিকেলের দিকে ঝড় বৃষ্টি হতে পারে, কিন্তু এখনো তো তার কোনো টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে বৃষ্টি আসার আগেই কিন্তু এইরকম গুমোট হয়ে থাকে পরিবেশটা, তাই না বল? তোর কথা যদি ঠিক হয় তাহলে পরের দিন আমি সবাইকে সিঙ্গারা খাওয়াবো। ও ভগবান, আজকেই বৃষ্টি চাই প্লিজ ভগবান। আচ্ছা, তুই ভগবান বিশ্বাস করিস অথচ ভূত নিয়ে বিষ্টুদার সঙ্গে তর্ক করিস? মানে? আরে বাবা, মানেটা এটাই যে যদি ভগবান মানে কোনো পজিটিভ এনার্জি থাকে তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে তার বিপরীত অর্থাৎ কোনো নেগেটিভ এনার্জি আমাদের এই জগৎ সংসারে আছে। একদম ঠিক কথা বলেছিস। 2 আঙুলে ধরা একটা সিগারেট নিয়ে হরিদার চায়ের দোকানে হাজির হলো বিষ্টুদা। আরে বিষ্টুদা, এসো এসো। অর্ণব, যে কথাটা বললি সেটা একেবারে সত্যি। আলো যদি থাকে তবে অন্ধকারও রয়েছে। আসলে দুটো বিপরীত বিষয় একে অন্যের পরিপূরক। একটা না থাকলে অন্যটার কোনো উপযোগিতা থাকে না। হরিদা, আমাদের চা দিও। এই এত সহজ হিসেবে আমি মানতে পারলাম না। কোনো কিছুই সার্বিক সত্যি হয় না, সব কিছুরই ব্যতিক্রম থাকে। হ্যাঁ, তুই মানবি কিনা সেটা একান্ত তোর নিজের ব্যাপার, কিন্তু সেবার ঘুরতে গিয়ে তোর যা পরিস্থিতি হয়েছিল, তারপর আর এই ধরনের কথা তোর মুখে সাজে কি? তোমরা না সেই একটা জিনিস নিয়ে পড়ে আছো। কে কত বড় বীর পুরুষ সেটা তো একটা ঘটনা থেকেই বোঝা যায়, তাই না? কি বলিস অর্ণব? এখন যদি খুব স্বতঃস্ফূর্তভাবে হ্যাঁ বলি তাহলে পল্লব ক্ষেপে একেবারে বোম হয়ে যাবে। আমি কিছুটা মাথা দোলালাম, তবে খুবই সংযতভাবে। তখন আলো অনেকটাই কমে এসেছে। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে সব কিছুকে গ্রাস করছে। হঠাৎ করে আমার চোখ বাইরে আকাশের দিকে গেল। সামান্য একটা আলোর ঝিলিক চোখে পড়তে মনে যেমন আনন্দ হলো, আবার আগামী দিন আমার সবাইকে সিঙাড়া খাওয়াতে হতে পারে সেটা ভেবে আনন্দ কিছুটা প্রশমিত হয়ে গেল। যদিও ওই সামান্য খরচের তুলনায় বৃষ্টি হলে লাভ ঢের বেশি। পল্লবকে বললাম, এই মনে হচ্ছে ভগবান তোর কথা শুনেছে। এ কথা বলতে বলতেই ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো, আর সেই সঙ্গে একটা স্টিলের প্লেটের উপর 3টে ভাঁড়ে চা সাজিয়ে হরিদা এগিয়ে দিল আমাদের দিকে।
বিষ্টুদা আঙুলের ফাঁকে যে সিগারেটের অংশটা ছিল সেটাকে ছুঁড়ে ফেলে একটা ভাঁড় তুলে নিল। আমরাও নিলাম। এই কাল তাহলে অর্ণব সিঙ্গারা আনছিস। হ্যাঁ, আর কি করা যাবে। তবে ভাই বৃষ্টি হোক সেটা চাই, আর পারছি না। উফ, যা গরম। আচ্ছা বিষ্টুদা, এই আবহাওয়ায় মানে এই যে বৃষ্টি নামলো, এখন একটা ভৌতিক ঘটনা শুনতে কিন্তু বেশ লাগবে। বলো না বলো না বলো না, তেমন কিছু একটা। তালপাতার সেপাই তো আবার ভূত প্রেত বিশ্বাস করে না। ওর কি ভালো লাগবে এসব শুনতে? আমি পল্লবকে ইশারা করলাম। ও বিষ্টুদা, বলো না বলো না, ওই তোমার একটা ভূতের গল্প বলো না। কটমট করে পল্লবের দিকে তাকিয়ে বিষ্টুদা বলল, এখানেই তো সমস্যা। কোনটা গল্প আর কোনটা সত্যি সেটা বোঝার ক্ষমতাই এখনো তোদের হয়নি। যেসব ঘটনা বলি সেগুলো কখনো না কখনো আমি নিজে অনুভব করেছি। বানিয়ে আজগুবি গল্প তোদের শুনিয়ে আমার তো কোনো লাভ নেই। ছাড়ো তো পল্লবের কথা, তুমি বলো। বিচ্ছিরি গরমের পরে এখন একটু বৃষ্টি নেমেছে, এমন আবহাওয়ায় তোমার কাছে ভুতুরে ঘটনা না শুনলে ষোলকলা পূর্ণ হবে না। বেশ, বলছি তাহলে। বৃষ্টির গতি বৃদ্ধি পেল, তবে কালবৈশাখীর যে পূর্বাভাস ছিল তেমন কিছু লক্ষ্য করলাম না। অর্থাৎ বাতাস খুব একটা বইছে না। উষ্ণ বাতাস কয়েক মুহূর্তের মধ্যে বেশ শীতল হয়ে এলো। আর সেই সুখপ্রদ আবহাওয়ায় বিষ্টুদা বলতে শুরু করলো, এইরকমই এক গ্রীষ্মের দুপুরে ক্লান্তভাবে বাড়িতে সময় কাটাচ্ছিলাম। সূর্যের প্রখর তাপে চারদিক যেন দাউ দাউ করে জ্বলছিল। কোনো কাজে মন বসছিল না। বই নিয়ে বেশ কিছুক্ষণ ওলটপালট করেছি, খবরের কাগজ পড়ার চেষ্টা করেছি, এমনকি টিভিতে সিনেমা দেখতেও শুরু করেছিলাম। কিন্তু কিছুক্ষণের মধ্যে তাও বড় একঘেয়ে লাগতে শুরু করলো। অবশেষে অধৈর্য অস্থির মন নিয়ে বিছানায় শুয়ে রইলাম। মনে মনে ভাবছিলাম কি করা যায়। গরমের এই কটা দিন শহরের এই তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে একমাত্র উপায় গ্রামগঞ্জের দিকে কারো বাড়িতে ঘুরতে যাওয়া। এমনটা নয় ঠিকই যে গ্রামগঞ্জে উষ্ণতা কম, কিন্তু পরিচ্ছন্ন বাতাসে প্রকৃতির ছায়ায় তুলনামূলক কম কষ্ট হবে। তাছাড়া অনেক দিন পরে কারো বাড়িতে উপস্থিত হলে কথাবার্তা বলতে বলতে এই একঘেয়ে অস্বস্তিও কেটে যাবে। গোপালনগরের দিকে আমার এক ভাগ্নে থাকে। এই ৬-৭ বছর হয়েছে স্কুল শিক্ষকের চাকরি পাওয়ার পর ওখানেই একটা বাড়ি বানিয়ে সপরিবারে বাস করছে। যাওয়ার জায়গার অভাব নেই ঠিকই, তবে ঠিক করে উঠতে পারছি না কোথায় যাব। এসব ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে স্নান করলাম। তারপর খাওয়া দাওয়া সেরে আবার বিছানায় শরীর এলিয়ে দিতে অনুভব করলাম আমার বিছানাটা পুরো তাওয়ার মতো গরম হয়ে আছে। তবু উপায় তো নেই, ধীরে ধীরে শরীর মানিয়ে নেবে সেই ভেবে সেইভাবেই শুয়ে রইলাম। মিনিট ২-৩ কাটার পর হঠাৎ করে বালিশের পাশে রাখা মোবাইলটা বেজে উঠল। হ্যালো। হ্যাঁ জেঠু, আমি বিদিশা। ও, কেমন আছিস? হ্যাঁ জেঠু, আমি ভালো আছি। তোমার শরীর ঠিক আছে? আমার শরীর তো ইস্পাত দিয়ে তৈরি, সহজে কিছু হবে না। আর যেদিন হবে শুনতে পাবি সেদিন একেবারে পগার পা। কি সব অলক্ষণে কথা বলছো? তুমি 100 ক্রস করবে, বুঝলে? শোনো না, আমরা এখন যেখানে থাকি সেখানে একটা ইন্টারেস্টিং জিনিস খুঁজে পেয়েছি। আর আমি শিওর যে তুমিও ব্যাপারটায় বেশ ইন্টারেস্ট পাবে। আচ্ছা, শুনছি সে কথা, কিন্তু আগে বল তোর বাবা মা ভালো আছে? হ্যাঁ, বাবা মা ঠিক আছে। মা দিন 15-এর জন্য কলকাতায় গেছে। এখন বাবা আর আমি আছি বাড়িতে। আরে তুমি আগে কাজের কথাটা শোনো। এই মাসখানেক হলো আমরা এখানে এসেছি। এলাকাটা একটু গ্রামের দিকে, বুঝলে? আমরা যেখানটায় আছি না সেখানে তাও কিছু বাড়িঘর আছে,
কিন্তু একটু ভেতরের দিকে গেলে একেবারেই ফাঁকা। একদিন ওই বিকেলের দিকে ঘুরতে বেরিয়েছিলাম। পাশেই থাকে একটা বান্ধবী জুটেছে এর মধ্যে, ও আর আমি। ওর জন্ম এখানেই। ও আমাকে বলেছিল এখানে নাকি একটা হন্টেড বাংলো আছে, সেটাই দেখতে গেছিলাম। বুঝলে জেঠু, জায়গাটা না মারাত্মক। এখানে এরকম একটা বাংলো থাকতে পারে ভাবাই যায় না। ইংরেজি সিনেমায় যেরকম ভূতের বাড়িগুলো দেখায় না, ঠিক সেরকম। লোকজন এতটাই ভয় পায় যে ওই বাংলোর মধ্যে কখনোই তারা ঢোকে না। একবার নাকি গ্রামের একটা লোকের ছাগল ঢুকে পড়েছিল ভেতরে, কিন্তু সেই ছাগলটা আর কখনোই সেই বাংলো থেকে বের হয়নি। আমরাও বাইরে থেকেই দেখেছি, ভেতরে ঢোকার সাহস হয়নি। সত্যি বলছি জেঠু, দেখলেই কেমন ভয় লাগে। তুমি এসো আমাদের বাড়িতে, যতক্ষণ না ওটা তোমাকে আমি দেখাতে পারছি আমার ভালো লাগছে না। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, আমি যাব। কবে? আগামীকাল যাব জানিয়ে ফোনটা রেখে দিলাম। এতক্ষণ ধরে যে মানসিক অস্বস্তিতে ভুগছিলাম তা অনেকটাই হালকা হলো। বিষয়টা আমার মনে বেশ আগ্রহ তৈরি করেছে। যা রটে তার কিছুটা তো বটে। সারা গ্রামের মানুষ যখন ওই বাংলোটাকে ভয় পায়, তার মানে ওখানে কিছু থাকার সম্ভাবনা অবশ্যই রয়েছে। বেশ একটা ভৌতিক অ্যাডভেঞ্চার হবে, তার সঙ্গে ঘুরতে যাওয়ার আনন্দ। বিদিশা সম্পর্কে আমার ভাইজি হয়। ওর বাবা আমার মাস্তুতো ভাই, সরকারি বড় পদে চাকরি করে, আর সেই জন্যই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পোস্টিং হয়। কলকাতায় নিজেদের বাড়ি রয়েছে, তবুও যেখানেই যায় চেষ্টা করে ভাড়া না থেকে নিজের একটা বাড়ি কিনে নেওয়ার অথবা তৈরি করার। আবার অন্য জায়গায় পোস্টিং হলে সেই বাড়ি বিক্রি করে দেয়। এবারেও তাই করেছে। পোস্টিং পেয়ে মাসখানেক আগে ওখানে চলে গেছিল। একটা বাড়ি পেয়ে স্ত্রী কন্যাকে নিয়ে গেছে। ওর সঙ্গে আমার দিন 15 আগে একবার ফোনে কথা হয়েছিল, তখনই সব কিছু শুনেছিলাম ওর কাছ থেকে। অতএব ব্যাগপত্র গুছিয়ে ফেললাম। তারপর দিন সকালবেলায় অল্প কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এদিনও বেশ গরম, পুরো রাস্তায় গলদঘর্ম হতে হলো। অবশেষে ওদের বাড়িতে পৌঁছালাম যখন, তখন দুপুর 2টো বাজে। ও, বিদিশার বাবার নাম বলা হয়নি। ওর নাম পার্থপ্রতিম। আমি সেখানে পৌঁছাতে ভাই খুব খুশি হলো। কিছুটা অভিযোগের সুরে বলল, আমরা বললে তো এমুকো হতে চাও না, ভাইজি বলতে একবারে চলে এলে। আসলের চেয়ে সুদ সবসময় বড় হয়। তবু আসল না থাকলে কি সুদ হয়? ঠিক এমন সময় বিদিশা এসে আমার পা ছুঁয়ে প্রণাম করল। আরে থাক থাক থাক, খুব ভালো থাক, সব কাজে উন্নতি হোক। এই দাদা, তুমি আগে স্নান সেরে খাওয়া দাওয়া করে নাও। বেলা অনেকটাই হয়েছে। মিনিট 10 বসে শরীর কিছুটা ঠান্ডা হলে স্নান সেরে নিলাম। তারপরে 3জনে খাওয়া দাওয়া করতে বসলাম। তা বৌমা কবে ফিরবে? ও তো সবে দিনেক হয়েছে গেছে, দেরি আছে এখনো আসতে। তোমার পাগলামি তোমার ভাইজিকেও পেয়ে বসেছে। আর সেটা আমি ফোনেই টের পেয়েছি। দেখা যাক সত্যি না মিথ্যা। খাওয়া দাওয়া সেরে নিয়ে পার্থর সঙ্গে কথা বলে দুপুরটা কেটে গেল। তারপর বিকেলের দিকে বিদিশার সঙ্গে বাইরে বেরোলাম। উদ্দেশ্য সেই বাংলোটাকে একবার দেখে আসা। পার্থ যেখানে বাড়িখানা কিনেছে সেই জায়গাটা অনেকটা শহরতলির মতো, তবে ওই জায়গা ছাড়িয়ে কিছুটা ভিতরে ঢুকলেই পরিবেশ পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। এই অঞ্চলে প্রচুর গাছপালা। পার্থর কাছে যেটুকু শুনলাম তাতে এই অঞ্চলে আগে ইংরেজদের বেশ কিছু অফিস কাচারি ছিল, এবং যে বাংলোর কথা বিদিশা আমায় বলেছে সেটা কোনো ইংরেজ সাহেবের ছিল।
সময়ের সঙ্গে সঙ্গে সে বাংলোর চেহারা এমনই হয়েছে যে ভয় পাওয়া অত্যন্ত স্বাভাবিক। যেটুকু জানা যায় তাতে ওটা বানিয়েছিল টম হডসন নামে একজন ব্যক্তি। লোকেরা বলে হডসন সাহেবের বাংলো। সাহেব নাকি খুবই অত্যাচারী ছিল এবং সেই সঙ্গে জানা যায় বিজ্ঞান বিষয়ে তার ছিল বিশেষ আগ্রহ। স্বাধীনতার পর এই পুরো অঞ্চলটা সরকারের অধীনস্থ হয়, কিন্তু সরকার পুরনো ওই ভবনগুলো কোনো কাজে ব্যবহার করেনি। স্বাভাবিকভাবেই সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোর অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। পথে হাঁটতে হাঁটতে গাছপালার মাঝে দু একটা ভবন চোখে পড়ল। কোনোটার অবস্থা কিছুটা ভালো, আবার কোনোটার ছাদ ভেঙে পড়ে চূর্ণ বিচূর্ণ অবস্থা। সেই ভাঙা দেওয়ালের গায়ে বট অশ্বত্থ জন্মেছে। এখনো যেটুকু অংশ দাঁড়িয়ে আছে তা ওই সব গাছের শিকড়ের জন্য, নয়তো ওগুলো ভেঙে চুরে গুড়িয়ে যেত। আরও কিছুটা এগিয়ে পথের ডান দিকে চোখে পড়ল একটা বড় গোডাউনের মতো জায়গা। সেই গোডাউনের আশেপাশে গরু ছাগল চড়ে বেড়াচ্ছে। জেঠু ভাইজি মিলে ভুতুড়ে বাংলো দেখতে যাচ্ছি ঠিকই, তবে সেই সঙ্গে আমার অন্য একটা উদ্দেশ্য সফল হচ্ছে। না, তেমন জটিল কিছু নয়। শহুরে আবহাওয়ায় প্রচণ্ড উত্তাপে যে নাকাল অবস্থা আমার হয়েছিল, এখানে এসে তা থেকে মুক্তি পেয়েছি। এখানে এত গাছপালা যে দুপুর রোদেও পথের উপর সরাসরি রোদ এসে পড়ে না, আর এখন তো পুরোপুরি ছায়া। সেই সঙ্গে গাছপালার ফাঁক দিয়ে বয়ে আসা মিহি বাতাস প্রাণ জুড়িয়ে দিচ্ছে। ভেসে আসছে হরেক রকম পাখির কলরব। এখানে সেগুন গাছ একটু বেশি, তাছাড়াও রয়েছে কৃষ্ণচূড়া, মেহগনি, ইউক্যালিপটাস ইত্যাদি আরও অনেক গাছ। আম কাঁঠাল গাছও দুই একটা চোখে পড়ছে। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে। বাংলোর চারধারে বেশ উঁচু পাঁচিল রয়েছে, তবে সেই পাঁচিল অনেক জায়গায় ভেঙে চুরে করুণ অবস্থা। লোহার তৈরি উঁচু ফটকটা এমন যে সেখান থেকে ভিতরে দেখা সম্ভব নয়। বাংলোটাকে যেটুকু দেখা যায় তা ওই ভাঙা পাঁচিলের ফাঁক দিয়ে। জায়গাটা সত্যি চমকপ্রদ। সীমানার ভিতরে এদিকে ওদিকে উলুবন জন্মেছে ঠিকই, তবে পুরো জায়গাটাকে একেবারে ছেয়ে ফেলেছে এমন নয়। ভাঙা পাঁচিলের অংশ থেকে বাংলোটার দিকে তাকালাম। ইউরোপিয়ান নকশার বাংলো, গায়ে শ্যাওলা জন্মেছে। বৃষ্টির জল গড়িয়ে পড়ার নলে লতানো গাছ বেয়ে উঠেছে। কার্নিশে এক জায়গায় একটা মাত্র বট কিংবা অশ্বত্থ গাছ গজিয়ে উঠেছিল, কিন্তু এখন তার একটি পাতাও অবশিষ্ট নেই। কোনো অজ্ঞাত কারণে গাছটি মারা গেছে। দূর থেকে দেখে যেটুকু মনে হলো, সদর দরজায় মরিচা পড়া একটা তালা ঝুলছে। এত বছরের পুরনো, তবু বাংলোটাকে প্রায় অক্ষত বলা চলে, এবং কোনো অজ্ঞাত কারণে সেটিকে দেখলেই অদ্ভুত এক অনুভূতি হয় মনে। আমার সত্যি লোভ হলো এমন একটা জায়গায় এক রাত না কাটাতে পারলে যতদিন বেঁচে থাকব ততদিন মনে আফসোস থাকবে। তবে এখন আমি ভিতরে ঢোকার চেষ্টা করব না। সঙ্গে ভাইজি রয়েছে। যদি কোনো বিপদ আপদ আসে তা আমার উপর দিয়েই যাওয়া বাঞ্ছনীয়। সে আজ যাতে কোনোভাবেই
বিদিশা বা অন্য কারো উপরে না আসে, সে চেষ্টা আমি সব সময় করব বা করি। পুরনো বাড়িঘর যেমনটা আমরা শহর কলকাতায় কিংবা অন্যান্য জায়গায় দেখি, এটা মোটেই তেমন নয়। আগেই বলেছি, নকশাটা ইউরোপিয়ান ধরনের। জানালা দরজাগুলো বেশ লম্বা লম্বা। আমি দূর থেকেই যতটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সম্ভব দেখার চেষ্টা করলাম। আলো এর মধ্যে কমে এসেছে। আপাতত এখানে আর দাঁড়িয়ে থাকার কোনো অর্থ হয় না। অতএব বাড়ির পথে রওনা হলাম। ফেরার পথে বিদিশা বলল, কেমন বুঝলে? হ্যাঁ, বেশ আকর্ষণীয়। তবে বাহ্যিক রূপ এমন বলে এটা ধরে নেওয়া ঠিক নয় যে মানুষ যা বলে বেড়ায় ওটা সম্বন্ধে সবই সত্যি। হতে পারে পুরোটাই ভুল ধারণা। সময়ের সঙ্গে সঙ্গে মুখে মুখে ছড়িয়ে সে ধারণা এখন এমন রূপ ধারণ করেছে যে মানুষ ওদিকে যেতেই ভয় পায়। তবে সত্যি মিথ্যে যাই হোক, তুই সবটা জানতে পারবি। কি করে? তোর জেঠু আছে তো, একটু সবুর কর। সবটা খতিয়ে দেখে আমি তোকে বলবো যে বিষয়টা কি। তার আগে তোর বাবার সঙ্গে কথা বলা দরকার। বাড়িতে ফিরে এলাম। পার্থ কোথায় একটা বেরিয়েছে। যতদূর আন্দাজ তাতে বাজারের দিকে গেছে। বিদিশা আর আমি গল্প গুজব করতে লাগলাম। 7:30টার দিকে পার্থ ফিরে এলো, হাতে বাজারের ব্যাগ। তুই অকারণেই ব্যস্ত হচ্ছিস। তোর বাড়িতে আমি কি অতিথি? তা নয়, আজকাল তো রোগের ভয়ে এমনিতেই সাদা মাটা খাওয়া দাওয়া হয়। তোমার উপলক্ষে আমরাও একটু নিয়ম ভঙ্গ করবো, এই আর কি। তা আমরা এলে তো একসঙ্গেই যেতে পারতি। আমি ভাবলাম যে কাজটা মিটিয়ে রাখি, তারপর সবাই একসঙ্গে জড়ো হয়ে গল্প গুজব করবো। তা সে বাংলো কেমন দেখলে? ভালোই বলা যায়, তবে তোর সঙ্গে একটু আলোচনা দরকার। কি ব্যাপারে? দেখ, আমি চাইছি ওখানে একটা রাত কাটাতে। মানে? তোর আপত্তি থাকা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস কর, ওই বাংলোতে যদি এক রাত আমি না কাটাতে পারি তাহলে সারা জীবন আফসোস থাকবে। আর আমি ওখানে রাত কাটালে এটাও প্রমাণ হয়ে যাবে যে সত্যি কিছু আছে নাকি পুরোটাই মিথ্যা। কিন্তু যদি কোনো বিপদ আপদ হয়? দেখ, ভূত প্রেত আত্মা এসব সম্পর্কে আমার অভিজ্ঞতা নেহাত কম নয়। আশা করি তোরা যেমনটা ভাবছিস সে ধরনের কোনো পরিস্থিতি ঘটবে না। তবে আমি যেটা ভাবছি সেটা হলো, এভাবে ঢুকলে আইনি কোনো সমস্যায় পড়ব কিনা। সেটা আমি ম্যানেজ করতে পারবো। ব্যাস, এই কথাটাই শুনতে চাইছিলাম। তুই আর না বলিস না। দেখা যাক কি আছে ওখানে। এমন করে বলছো যখন না বলছি না, তবে যতক্ষণ না তুমি ফিরে আসবে ততক্ষণ দুশ্চিন্তা হবে। কোনো দুশ্চিন্তা করতে হবে না। তাছাড়া ফোন তো সঙ্গেই রয়েছে। আচ্ছা, তোর কাছে কোনো ভালো চার্জার ল্যাম্প আছে? হ্যাঁ, ইনভার্টার তো এখনো নেওয়া হয়নি, আর এখানে প্রচন্ড লোডশেডিং হয়। চার্জার একটা রয়েছে। এরপর আরও টুকিটাকি বিভিন্ন রকম কথাবার্তা আমাদের মধ্যে চলতে লাগলো। একজন মহিলা ওর বাড়িতে রান্না করে দিয়ে যায়। 8টার দিকে ভদ্রমহিলা এসে সেসব ব্যবস্থায় লেগে পড়লেন। বাবা বাজার থেকে ফেরার সঙ্গে সঙ্গে বিদিশা চা বসিয়েছিল। চা এবং সেই সঙ্গে টুকিটাকি খাবার দাবার খেলাম আমরা। বিদিশা এখন চাকরির জন্য পড়াশোনা করছে, সেই বিষয়ে ভালো মন্দ আলোচনা হলো। তাছাড়া পার্থ চাইছে একটা ব্যবসা শুরু করতে, সেই সম্বন্ধেও আলোচনা করলাম আমরা। রাতে খেতে বসে দেখি এলাহি আয়োজন। মুড়িঘণ্ট, বেগুনি, কচি পাঁঠার ঝোল, শেষ পাতে রসগোল্লা সহযোগে জমিয়ে খাওয়া দাওয়া হলো। বেশি খাওয়া দাওয়া করলে শুয়ে পড়তে ইচ্ছে করে, আবার শুয়ে পড়লে ঘুম আসতে চায় না। তাই হলো,
খাওয়া দাওয়ার পর একটা সিগারেট টেনে টান টান হয়ে বিছানায় শুয়ে পড়লাম ঠিকই, কিন্তু কিছুতেই আর ঘুম আসে না। তেমন কিছু যে মাথার মধ্যে পাক খাচ্ছে তাও নয়। বিছানায় শুয়েছিলাম যখন, তখন আন্দাজ 11টা বাজে। কমপক্ষে ঘন্টা দুয়েক এপাশ ওপাশ করার পর একসময় নিজের অজান্তেই ঘুমে চোখ জড়িয়ে এলো। সকালে ঘুম থেকে উঠে তিনজনে মিলে চা জল খাবার খেয়ে পার্থ আর আমি বেরোলাম বাজারের দিকে। এ কথা আমি গতকাল ওকে বলে রেখেছিলাম। আসলে নতুন নতুন জায়গায় সব কিছু ঘুরে দেখতে আমার ভালো লাগে। ছোট ছোট দৃশ্য আপাতভাবে তুচ্ছ ঘটনা স্মৃতি হয়ে রয়ে যায় মনে, আর সেগুলোই অবসর সময়ের সঞ্চয়। যখন বৃদ্ধ হব, শরীরে নড়াচড়া করার ক্ষমতা আর থাকবে না, তখন এসব ভেবেই সময় কাটবে। বাজারখানা বেশ বড়, সেই সঙ্গে জমজমাট। প্রথমেই বলেছিলাম এই জায়গাটা ঠিক গ্রাম নয়। প্রত্যন্ত অঞ্চলের গ্রাম্য বাজারে যে অস্থায়ী অগোছালো একটা ভাব থাকে, তা এখানে নেই। অবশ্য আমার সেই অগোছালো ভাব বেশি প্রিয়। তার মধ্যেই বরং বেশি জীবনের উচ্ছ্বাস রয়েছে। তবু এখানেও মন্দ নয়। দরদাম করে সব কিছু দেখে শুনে শহুরে বাজারের সঙ্গে তুলনা করে পুরো বাজারটা ঘুরলাম। টুকিটাকি জিনিসপত্র পার্থ কিনল। মাছ বাজারের দিকে গিয়ে দেখি সেটিও বেশ জমজমাট। এখন শহরের বাজারে দেখা যায় না। আগে আমাদের ছোটবেলায় অনেকে হাঁড়িতে করে মাঠের চুনো মাছ নিয়ে বাজারে বিক্রি করতে আসতো। ওই মাছ ভাজা খেতে দারুণ লাগে। একজন নিয়ে বসেছে দেখে লোভ সামলাতে পারলাম না, কিছুটা নিলাম। এর দাম অবশ্য পার্থই দিল। পরে যখন 1.5 কেজি সাইজের একটা ইলিশ মাছ কিনলাম, তখন পার্থ জোর করে দাম দিতে চেয়েছিল, কিন্তু আমি কোনো মতেই ওকে সেই সুযোগ দিইনি। তারপর সব বাজারঘাট সেরে ফেরার পথে একটা দোকান থেকে বড় একটা মোমবাতি কিনলাম। এটা রাতে কাজে লাগবে। যদিও চার্জার ল্যাম্প রয়েছে, তবুও মোমবাতি একখানা থাকা ভালো। তাছাড়া নিলাম কিছু শুকনো খাবার, আর সঙ্গে কিছুটা গুঁড়ো কফি। যে কথাটা বলা হয়নি, গতকালই সন্ধেবেলায় ঠিক করেছি পরের দিন, অর্থাৎ আজ ওই বাংলোয় আমি রাত কাটাবো। সেই জন্যই বাজার ফিরতি পথে এই সব কিনলাম। তবে রাতে ওখানে থাকার আগে দিনের আলোয় একবার ঘুরে আসতে হবে। একবার ভিতরটা দেখে রাখলে রাতে কম অসুবিধা হবে। তাছাড়া ওই বাংলোয় কোন ঘরে অথবা কোথায় থাকবো সেটাও দেখে আসা প্রয়োজন। এসব পরিকল্পনা নিয়ে বাড়িতে ফিরে এসে সামান্য খাওয়া দাওয়া সেরে নিয়ে বাংলোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সঙ্গে একটা ছোট ব্যাগ, তার ভিতরে একটাই মাত্র সরঞ্জাম, একটা মোটামুটি ভারী হাতুড়ি। বাংলোয় ঢুকতে গেলে আগে তো সদর দরজা পার করতে হবে, আর সেখানে দেখেছি তালা দেওয়া। আশা করি এই হাতুড়ি দিয়ে কয়েকটা আঘাত করলে মরচে পড়া তালাটা খুলে যাবে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম হডসন সাহেবের সেই বাংলোর সামনে। তখন কটা হবে? বেলা 11টা, 11:30। রোদ ঝলমলে পরিবেশ।
পাঁচিলের ভাঙা অংশ দিয়ে শটান ঢুকে পড়লাম ভিতরে। দিনের আলোয় চারদিক স্পষ্ট, কিন্তু জায়গাটা এমনই ভয়ানক নির্জন এবং নিস্তব্ধ যে মনে অস্বস্তি তৈরি হয়। বন জঙ্গল পাশ কাটিয়ে এগোতে লাগলাম সদর দরজার দিকে। কয়েক পা এগোতে আমার গা কেমন শিরশির করে উঠল। মনে হলো আমার পিছনে কেউ হেঁটে আসছে। চট করে পিছনে ফিরলাম, কেউ নেই, অথচ আমি স্পষ্ট অনুভব করেছি কেউ পিছনে পিছনে হেঁটে আসছে। যাগ্গে, যা হবে দেখা যাবে। মনে মনে এ কথা ভেবে আবার যেই দুপা হাঁটলাম, স্পষ্ট কানে এলো কেউ পিছনেই হেঁটে আসছে। আবার ঘুরে তাকালাম, না, নির্জনতা মধ্যাহ্নের রোদের মতো খা খা করছে। এ ধরনের অভিজ্ঞতা আমার আগেও হয়েছে, তবুও আজ যেন কেমন ভয় ভয় অনুভব হচ্ছে। কিন্তু একবার যখন মনস্থির করেছি, পিছিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। অতএব মনের আশঙ্কা এবং ভয়কে অগ্রাহ্য করে এগিয়ে গেলাম দরজার সামনে। ব্যাগ থেকে হাতুড়িটা বের করে যতটা সম্ভব জোরে একটা আঘাত করলাম তালার উপরে। মরিচা খসে গিয়ে চকচকে ধাতু রোদের প্রতিফলনে ঝিলিক দিয়ে উঠল। তালাটা যথেষ্টই মজবুত। দ্বিতীয়বার আঘাত করলাম। এবার মনে হলো সামান্য আলগা হয়েছে। তৃতীয় আঘাত করার সঙ্গে সঙ্গে তালাটা খুলে গেল, আর আমাকে হতবাক করে দিয়ে কানে ভেসে এলো অসংখ্য কাকের কর্কশ স্বর। আকাশের দিকে তাকিয়ে আমার বিস্ময় আরো বৃদ্ধি পেল। কমপক্ষে 1000 খানেক কাক বিক্ষিপ্তভাবে আকাশে উড়ে বেড়াচ্ছে, কিন্তু এতক্ষণ সামান্যতম আভাস পাইনি যে এখানে কোথাও এত কাক জড়ো হয়ে আছে। একটা ডাক পর্যন্ত কানে ভেসে আসেনি। কি জানি কোন রহস্যে এই অজস্র কাকের আগমন ঘটল। সে ভাবনা বাদ দিয়ে তালাটা দরজা থেকে ছাড়িয়ে ফেললাম। তারপর উঁচু দরজায় হাত দিয়ে জোরে ঠেলা দিতেই অদ্ভুত ক্যাঁচ করে একটা শব্দ হয়ে সেটা খুলে গেল, আর সঙ্গে সঙ্গে আমাকে চমকে দিয়ে কানের পাশ দিয়ে ডানা ঝাপটিয়ে কিছু একটা উড়ে গেল, সম্ভবত বাদুড়। ভিতরটা প্রায় অন্ধকার বলা চলে। দু একটা ঘুলঘুলি আর জানালার রঙিন কাঁচ ভেদ করে অস্পষ্ট আলো ভিতরে প্রবেশ করেছে। আমার টর্চটা নিয়ে এলে ভালো হতো, তবু যেটুকু দেখা যাচ্ছে সেই আলোতেই ভিতরে ঢুকলাম। প্রথমেই এসে পৌঁছালাম বিরাট বড় একটা হল ঘরে। পাশাপাশি 3টে ঘরের দরজা চোখে পড়ছে। এক কোণা দিয়ে সিঁড়ি দোতলায় উঠে গেছে। ভিতরে ধুলো পড়েছে ঠিকই, তবে সে আবরণ খুব একটা পুরু নয়। দরজা জানালাগুলো অক্ষত আছে বলেই ভিতরটা রক্ষা পেয়েছে। কিছু আসবাবপত্র এখনো রয়েছে। ঘোরানো সিঁড়িটা বেয়ে আমি দোতলার দিকে এগোলাম। আশা করা যায় নিচতলার চেয়ে উপরতলা রাত্রিবাসের জন্য তুলনামূলক নিরাপদ হবে।
কাঠের সিঁড়ি, এত বছরের পুরনো, তবু প্রায় অক্ষত আছে বলা যায়। রেলিং লোহার তৈরি। দোতলায় উঠেও 3টে ঘর, কোনো ঘরেই তালা লাগানো নেই। অতএব দরজায় সামান্য ঠেলা দিতেই প্রথম ঘরটা খুলে গেল। এই ঘরে বিরাট বড় একটা জানালা রয়েছে, যদিও সেটা বন্ধ। সেই বন্ধ জানালার রঙিন কাঁচ দিয়ে সবুজ এবং লাল আলোর ছটা সারা ঘরে ছড়িয়ে পড়েছে। এই ঘরে একটি মাত্র আরাম কেদারা ধুলো মাখা অবস্থায় পড়ে রয়েছে, আর কিছু নেই। দরজাটা চেপে দিয়ে বেরিয়ে এলাম। দ্বিতীয় ঘরটা একটু কেমন যেন, কোনো জানালা নেই, এমনকি ঘুলঘুলি পর্যন্ত নেই। ফলত ভিতরটা নিকষ কালো অন্ধকার। টর্চ নিয়ে না এলে ঘরটা ভালো করে দেখা যাবে না। দরজা চেপে তৃতীয় ঘরটার দিকে এগোলাম। ঠিক তখন মনে হলো কাঠের সিঁড়িটা বেয়ে কেউ যেন উপরে আসছে। এগিয়ে গেলাম সেটার দিকে, কিন্তু আগের মতোই কারো উপস্থিতি নজরে পড়ল না। ফিরে এলাম তৃতীয় ঘরটার সামনে। সামগ্রিক পরিস্থিতি দেখে মন বলছে এখানে অবশ্যই কিছু আছে। আজ রাতটা উত্তেজনাময় হতে চলেছে, তা স্পষ্ট অনুভব করতে পারছি। এসব ভাবনা মাথায় নিয়ে তৃতীয় দরজাটা ঠেলা দিতেই আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। দেখলাম সেই ঘরের মাঝে একটা কালো ছায়ার মতো মানুষের অবয়ব দাঁড়িয়ে আছে। রঙিন কাঁচ লাগানো লম্বা জানালা থেকে আলো এসে পড়েছে ঘরের আনাচে কানাচে। ঘরের মেঝেতে আমি পা রাখার সঙ্গে সঙ্গে সেই অবয়ব ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে গেল। সামান্য ভয়, উত্তেজনা আর নিদারুণ আগ্রহ আমার মনে তালগোল পাকাচ্ছে। যে রাস্তা ধরে আমি এই বাড়িতে এসেছি, এই ঘরের জানালাটা সেই রাস্তার দিকে। পুরনো জানালাটা খুলতেই রাস্তাটা চোখে পড়ল। এই ঘরে একটা পালঙ্ক রয়েছে। জানি না তার প্রকৃত রং নাকি সময়ের জন্য, তবে সে পালঙ্কের রং কুচকুচে কালো। ধুলোর আস্তরণে জর্জরিত তোষক বিছানাও রয়েছে তার উপরে। এই বাড়িতে সকালের উজ্জ্বল আলোতেই অদ্ভুত সব ঘটনা ঘটছে। এখনো তো রাত বাকি। ভেবেচিন্তে দেখলাম এই তৃতীয় ঘরটাই রাত্রিবাসের জন্য উপযুক্ত। পালঙ্ক রয়েছে, বড় একটা জানালা আছে। তাছাড়া এখান থেকে রাস্তার দিকে নজর রাখা যাবে। দরজাটা চেপে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে এলাম। ফেরার আগে নিচের ঘরগুলো একবার দেখে যাই, এই ভেবে ঘরগুলো একে একে দেখতে লাগলাম। খুব একটা বিশেষত্ব কিছু নেই, তবে তৃতীয় ঘরে একটা কাঠের আলমারি রয়েছে। আলমারিটা তালাবন্ধ না হলেও পাল্লা দুটো বেশ শক্ত হয়ে আটকে ছিল। সে দুটো খুলতে মারাত্মক কসরত করতে হলো। কাগজপত্রে ঠাসা আলমারি, সবকিছুই ইংরেজিতে লেখা। আন্দাজ করলাম এগুলো সেই সাহেবের। ঘাঁটাঘাঁটি করতে করতে এক কোনায় একটা ডায়েরি নজরে পড়ল।
কুচকুচে কালো চামড়া দিয়ে বাঁধানো। তবে এত বছর পড়ে থাকার ফলে তার গায়ে ছত্রাক জন্মেছে। হাতে নিয়ে দেখলাম পৃষ্ঠাগুলো পর্যন্ত একে অন্যের সঙ্গে আটকে গেছে। দু একটা পৃষ্ঠায় টুকরো টুকরো অংশ পড়া গেল। তাতে যা বুঝলাম তা হলো ওই সাহেব মানব দেহ এবং তার জীবনী শক্তি অর্থাৎ আত্মা এই বিষয়ে গবেষণা করতেন এবং সেই সম্বন্ধে বিভিন্ন রকম প্রয়োগ করতেন। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে শেষের দিকের একটা লেখায় নজর পড়তে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ইংরেজিতে যা লেখা তার তর্জমা করলে দাঁড়ায়, ৩রা জুন ১৯৩৮, সাবজেক্ট এ এর আত্মা সাবজেক্ট বি এর শরীরে প্রতিস্থাপন সফল হয়েছে। সাবজেক্ট বি যদি সারভাইভ করতে পারে তবে বিজ্ঞানের এক নতুন পথ খুলে যাবে। মানুষ শরীর পরিবর্তন করে অনন্তকাল বেঁচে থাকতে পারবে। এর জন্য যত বলিদান প্রয়োজন তা দিতে এরপরে আর কিছু বোঝা যাচ্ছে না। পৃষ্ঠা একে অপরের সঙ্গে জুড়ে গিয়ে লেখা নষ্ট হয়ে গেছে। যা আন্দাজ করলাম তা ভয়ঙ্কর। ওই সাহেব আত্মা নিয়ে আজব খেলায় মেতেছিলেন। আন্দাজ করা মুশকিল নয়, সাহেব ডায়েরিতে সাবজেক্ট হিসেবে যাদের কথা উল্লেখ করেছে তারা নিশ্চয়ই এই ভারতবর্ষের সাধারণ মানুষ, অর্থাৎ অসহায় মানুষকে গিনিপিগের মতো ব্যবহার করতেন তিনি। ভয়ানক নিষ্ঠুরতার কথা ভেবে আমার মাথা কেমন ঝিমিয়ে এলো। ডায়েরিটা রেখে আলমারির দরজাটা চেপে বন্ধ করে বাইরে বেরিয়ে এলাম। রাস্তায় উঠে ফিরে চললাম পার্থর বাড়ির দিকে। সংশয় এবং বিষণ্ণতায় মন আচ্ছন্ন হয়ে আছে। ফেরার পরে বিদিশা অনেকবার আমাকে জিজ্ঞাসা করল কি হয়েছে, তবে কিছু না বলে সে প্রশ্ন আমি এড়িয়ে গেলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ফেললাম। তারপর বিছানায় টান টান হয়ে শুলাম। সারা রাত হয়তো জাগতে হবে, একটু ঘুম প্রয়োজন। সন্ধ্যার পরে আমি যাব ওখানে, তাই টানা বিকেল পর্যন্ত ঘুমিয়ে নিলাম। বিকেলে উঠে মুখ চোখ ধুয়ে কিছুক্ষণ ওদের সঙ্গে গল্প গুজব করলাম। তারপর সন্ধ্যার দিকে চা জল খাবার খেয়ে নিয়ে পার্থ আর ভাইজিকে বিদায় জানিয়ে রওনা হলাম আজ রাতের অভিযানে। আগেই বলেছিলাম পার্থর বাড়িটা যেখানে, সেখানে আশেপাশে কিছু বাড়ি ঘর রয়েছে। এলাকাটা বেশ জমজমাট। তবে সেই জায়গা পার হতেই অদ্ভুত রকম নির্জনতা শুরু হলো। গাছপালায় ঘেরা অন্ধকারময় পথ। হাঁটতে হাঁটতে পৌঁছালাম সেই বাংলোর সামনে। দিনের বেলায় তাও একরকম, রাতের অন্ধকারে বাংলোর রূপ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। দেওয়ালে শ্যাওলার আস্তরণগুলোকে দেখে মনে হয় কোনো শয়তানের আঙুল বাড়িখানাকে দুহাতে ধরে আছে। আকাশে সামান্য মেঘ রয়েছে, সেই মেঘ চাঁদের আলোকে প্রতিহত করছে। জোনাকির দল এখানে ওখানে ঝাঁক বেঁধে জ্বলছে নিভছে। ভাঙা পাঁচিলের অংশ থেকে বাড়ির সীমানায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে
আমার শরীর জুড়ে কেমন একটা শিহরণ খেলে গেল। সদর দরজায় ভাঙা তালাটা ঝুলিয়ে রেখে গেছিলাম দুপুর বেলায়। সামনে পৌঁছে দেখলাম এখনো সেই অবস্থাতেই রয়েছে। তালাটা দরজা থেকে ছাড়িয়ে ঠেলে দরজাটা খুললাম। সকালের মতো একইভাবে গা শিরশির করা শব্দ হলো। দিনের আলোয় যতটা ভয়ঙ্কর মনে হয়েছিল, এখন মনে হলো তার চেয়ে কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর সেই শব্দ। হাতে আমার টর্চটা রয়েছে। ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে সেই বড় হল ঘরে টর্চের আলো ফেললাম। একটা মিহি শব্দ কোথা থেকে যেন কানে ভেসে আসছে। শব্দটা কিসের বুঝতে পারলাম না। আমি সোজা সিঁড়ি বেয়ে দোতলায় সেই তৃতীয় ঘরটার সামনে পৌঁছালাম। বোবা অন্ধকার সমগ্র বাড়িটাকে গ্রাস করেছে। দরজা ঠেলে সেই ঘরের ভিতরে ঢুকে পড়লাম। চার্জার ল্যাম্পটা বের করে জ্বালিয়ে বিছানার উপরে এক কোণায় রাখলাম। তাতে ঘরটা সম্পূর্ণ আলোকিত হয়ে উঠল। প্রথমেই এগিয়ে গিয়ে জানালাটা ঠেলে খুলে দিলাম। সকালে ফেরার সময় এটাকে বন্ধ করে দিয়েছিলাম। সময় তখন 8টা, সাড়ে 8টা হবে। সঙ্গে আনা একটা পলিথিন পেতে তার উপরে বিছানার চাদর পালঙ্কে পেতে দিলাম। থার্মোস্টিলে করে গরম জল নিয়ে এসেছি। সকালে বাজার থেকে যে কফির গুঁড়ো কিনেছিলাম তাই ঢেলে একটু ব্ল্যাক কফি বানালাম। তারপর ব্ল্যাক কফি নিয়ে বসলাম বিছানার উপরে। সকালের অনুভব আমায় বলছে এখানে অবশ্যই কিছু না কিছু ঘটবে, কিন্তু যতক্ষণ কিছু না ঘটছে ততক্ষণ সময় কাটানোর জন্য সঙ্গে একটা বই এনেছিলাম। সেটাই বের করে পড়তে লাগলাম। সময় কাটতে লাগলো, অথচ প্রত্যাশিত কিছুই টের পেলাম না। ঘড়ির কাঁটা যখন 10টা ছুঁই ছুঁই তখন খাবার দাবার খেয়ে নিলাম। চার্জার লাইটটা এতক্ষণ ধরে জ্বলছিল। এবার সেটাকে নিভিয়ে মোমবাতিটা জ্বালিয়ে মেঝের মাঝামাঝি রেখে টান টান হয়ে বিছানায় শুয়ে পড়লাম। কি ব্যাপার কে জানে, যখন ধরতে চাই তখন অধরা হয়ে থাকে, আর যখন চাই না তখন সামনে এসে উপস্থিত হয়। আজ এই হডসন সাহেবের বাংলোয় তেমন কিছু হবে কি না কে জানে। এসব ভাবতে ভাবতেই এক সময় ঘুমিয়ে পড়লাম। মিহি কিছু মানুষের গলার স্বর অস্পষ্টভাবে কানে যেতে আমার ঘুমের ঘোর কেটে গেল। চোখ মেলে দেখলাম ঘরের মেঝেতে যে মোমবাতিটা জ্বালিয়ে রেখেছিলাম সেটা কখন নিভে গেছে। মাথার পাশেই আমার টর্চটা ছিল, সেটা হাত বাড়িয়ে তুলে নিয়ে জ্বালালাম। না, এই ঘরে কোনো অস্বাভাবিক কিছু আমার নজরে পড়ল না। শুধু এক নাগাড়ে কানে ভেসে আসছে অস্পষ্ট ফিস ফিস শব্দ। বিছানা ছেড়ে উঠলাম। হাতে টর্চটা নিয়ে ঘরের দরজাটা খুলে বাইরে বেরোলাম। প্রথমে মনে হলো দোতলায় উঠে দ্বিতীয় যে ঘরটা সেখান থেকেই আসছে শব্দটা। দরজা খুলে
ঘরের ভিতরে টর্চের আলো ফেললাম। সকালে এই ঘরটা আলোর অভাবে দেখতে পারিনি। এই ঘরের ডান দিকের দেওয়ালে একটা বিরাট বড় পোর্ট্রেট ঝোলানো আছে। আন্দাজ করলাম এটা সেই সাহেবের পোর্ট্রেট। লোকটা যে ভয়ানক নিষ্ঠুর ছিল, মুখাবয়বের কাঠিন্য দেখেই আন্দাজ করা যায়। দরজার উল্টো দিকের দেওয়ালে একটা বড় বোর্ড ঝোলানো এবং তাতে পাসপোর্ট আকৃতির সাদা সাদা কাগজ। কাছে গিয়ে ভালো করে দেখে বুঝলাম ওগুলো ফটোগ্রাফ। সময়ের সঙ্গে সঙ্গে ছবি অত্যন্ত ঝাপসা হয়ে গেছে, তাই দূর থেকে দেখে সাদা কাগজের টুকরো মনে হচ্ছে। আশ্চর্য, এই ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ফিস ফিস শব্দটা বন্ধ হয়ে গেছে। আমি ফটোগুলো খুঁটিয়ে দেখে মুখের আদল বোঝার চেষ্টা করছিলাম, তবে সেই চেষ্টা বৃথা। যেটুকু মনে হলো, যাদের ছবি ওখানে ছিল তারা কেউ বিদেশি নয়। ঘরটা বন্ধ করে আবার বাইরে আসার সঙ্গে সঙ্গে শুরু হলো সেই একই রকম ফিস ফিস শব্দ। এবার মনে হলো শব্দটা নিচের তলা থেকে আসছে। টর্চের আলো ফেলে সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। কাঠের সিঁড়িতে নিজের পায়ের শব্দ অলৌকিক বলে মনে হলো। সিঁড়ি বেয়ে যত নিচে নামছি তত মনে হচ্ছে শব্দটা অত্যন্ত কাছে। একদম নিচে নামার পর মনে হলো এখানেই কোনো একটা জায়গা থেকে ফিস ফিস শব্দটা আসছে। চারিদিকে টর্চের আলো ফেললাম। হঠাৎ আলো গিয়ে পড়ল সিঁড়ির তলায় দেওয়ালে ঝোলানো একটা লম্বা আকৃতির পোর্ট্রেটের দিকে। এটা যে এখানে ঝোলানো ছিল তা আগে দেখিনি, এবং আমার মনে খটকা লাগলো এটা ভেবে যে এমন একটা জায়গায় কেউ পোর্ট্রেট টাঙাবে কেন। আমি সেটার কাছে এগিয়ে গেলাম। সময়ের কাঁটা হৃদস্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। সেই সাহেবের ছবি এটা। মনে একটা অদ্ভুত খেয়াল হলো, এবং সেই খেয়াল যে মিথ্যা নয় তা বুঝতে পারলাম পরক্ষণে। ছবির ফ্রেমটা ধরে ডান দিকে একটু জোরে ঠেলা দিতে ঘড় ঘড় শব্দ করে সেটা সরে গেল, আর আমার সামনে খুলে গেল একটা প্রবেশদ্বার। ফিস ফিস শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠল। খুব সন্তর্পণে সেই গোপন দরজা দিয়ে প্রবেশ করলাম। একটা লম্বা গলির মতো পথ সোজা কিছুটা চলে গেছে। আন্দাজ ফুট 10 হবে। তারপরেই সেটা বাঁক নিয়েছে ডান দিকে। সেদিকে ঘুরে টর্চের আলো ফেলতেই আমার অন্তরাত্মা কেঁপে উঠল। সেখানে কমপক্ষে 20খানা মস্ত বড় বড় কাঁচের জার, তাতে তরল জাতীয় কিছু একটা রয়েছে, আর তার মধ্যে সেই তরলে ডুবন্ত অবস্থায় রয়েছে উলঙ্গ মানুষের শরীর। নারী পুরুষ রয়েছে, শিশু কিশোর বিভিন্ন বয়সের মানব শরীর। আমি সেই ঘরের মাঝখানে গিয়ে দাঁড়ালাম। এবার স্পষ্ট অনুভব করলাম
ফিস ফিস শব্দটা যেন আমার আশেপাশেই হচ্ছে। খুব মন দিয়ে শুনতে বুঝতে পারলাম, শুধু ফিস ফিস নয়, রয়েছে অনেক মানুষের আর্তনাদ, কান্না, যন্ত্রণা পীড়িত চিৎকার। হঠাৎ মনে হলো আমাকে কারা যেন ঘিরে ধরেছে। তাদের অদৃশ্য উপস্থিতি আমায় এমন করে জাপটে ধরেছে যে নড়বার শক্তি নেই। আর সেই অসাড় পরিস্থিতিতে হঠাৎ ঘটল এক ভয়ঙ্করতম ঘটনা। প্রত্যেকটা মৃত শরীরের চোখ দুটো এক লহমায় খুলে গেল, কিন্তু সে চোখে মনি নেই। ফ্যাকাশে উজ্জ্বল সাদা, যেন চোখ থেকে আলো বের হচ্ছে। আমি ভয়ে কাঁটা হয়ে তাকিয়ে আছি। হঠাৎ চোখের পলকে প্রত্যেকটা মৃত শরীর কাঁচের জার থেকে অদৃশ্য হয়ে গেল, যেন মুহূর্তে মিলিয়ে গেল জারের তরলে। এতক্ষণ যে ফিস ফিস শব্দ কানে ভেসে আসছিল তাও মিলিয়ে গেছে। অমানুষিক নিস্তব্ধতা তখন সেই গোপন কুটুরিতে। আমি দিশেহারা হয়ে এদিকে ওদিকে টর্চের আলো ফেলছি। হঠাৎ মুখ ঘুরিয়ে টর্চের আলো ফেলতে আমার বুকের ভিতরে বজ্রপাত হলো। দেখলাম সেই মৃত শরীরগুলো জারের বাইরে আমায় চারপাশ থেকে ঘিরে ধরেছে। তাদের গা থেকে গড়িয়ে পড়ছে থকথকে তরল। ফ্যাকাশে সাদা চোখগুলো জ্বলছে। ঘিরে ধরা মূর্তিগুলো নিশ্চুপ, শুধু তাদের ঠোঁটের কোণায় নিষ্ঠুর হাসি লেগে রয়েছে, যেন যে যন্ত্রণায় তাদের মৃত্যু হয়েছে তার প্রতিশোধ নেবে আমার প্রাণ নিয়ে। এখানে আর এক মুহূর্ত নয়, আমাকে পালাতে হবে। সামনে থাকা একটা মূর্তিকে ধাক্কা দিয়ে সে ঘর থেকে বেরিয়ে ছুটতে লাগলাম, কিন্তু সেই গলিপথ ধরে আমি যতই ছুটি সে পথ যেন কিছুতেই ফুরায় না। আমার পিছনে পিছনে দল বেঁধে ছুটে আসছে ওই ভয়ানক মূর্তিগুলো। আমি প্রাণপণে ছুটছি। দেখতে পাচ্ছি সামনেই দরজার ওপাশে সিঁড়িটাকে দেখা যাচ্ছে, কিন্তু কিছুতেই আমি পৌঁছাতে পারছি না। প্রাণপণে দৌড়াতে 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 এক সময় আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল তখন আমি পার্থর বাড়ির বিছানায়। ওর কাছে শুনলাম অনেকবার ফোন করেও আমাকে না পেয়ে ভোর রাতের দিকে পার্থ যায় ওই বাংলোর দিকে। ভিতরে ঢুকে দেখে সিঁড়ির গোড়ায় আমি অজ্ঞান অবস্থায় পড়ে আছি। কোনো মতে তুলে রাস্তা পর্যন্ত নিয়ে আসে। সে সময় নাকি বৃষ্টি হচ্ছিল। পরিচিত একজনকে ফোন করে একটা গাড়ির ব্যবস্থা করে। তারপর সেই গাড়িতে করে নিয়ে আসে নিজের বাড়িতে। এত কিছু ঘটে গেছে আমি তার বিন্দু বিসর্গ টের পাইনি। সারা দিন ধরে বিদিশা আমার শুশ্রূষা করল। শেষে সন্ধ্যার দিকে তুলনামূলক সুস্থ বোধ করায় পার্থ আর বিদিশাকে ওখানে ঘটা সব ঘটনা সবিস্তারে বললাম। ওরা দুজনে সব শুনে স্তম্ভিত হয়ে গেল। এরপর আরো সপ্তাহখানেক ওখানে ছিলাম। অবশ্য পরদিনই একটা কাজ করি। পার্থ আর আমি দিনের বেলায় গিয়ে
দোতলার সেই ঘর থেকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসি, আর একটা নতুন তালা কিনে সদর দরজাটা বন্ধ করে দিই। এই পর্যন্ত বলে বিষ্ণুদা থামল। পল্লবের মুখের ভাব দেখার মতো হয়েছিল। মারাত্মক ব্যাপার। আচ্ছা বিষ্ণুদা, সেই বাংলোটা এখনো আছে? হ্যাঁ, এখনো আছে, তবে পার্থর বদলি হয়েছে, ওখানে আর থাকে না। তালপাতার সেপাইকে জিজ্ঞেস কর, ও যাবে এক রাত ওখানে কাটাতে। পল্লব কোনো উচ্চবাচ্য করল না। এদিকে বৃষ্টি ততক্ষণে থেমে গেছে, রাতও অনেকটাই হয়েছে। অতএব আজকের মতো আসর ভেঙে গেল। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ২৯তম গল্প হডসন সাহেবের বাংলো। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা, অর্ণব, সৌরভ এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।